ফ্রেন্ডস, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 11,765 রিক্রুটমেন্ট কবে হতে যাচ্ছে এবং রিক্রুটমেন্ট সম্পর্কে সত্যি একটা গুড নিউজ আছে। তোমরা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং 22 টেট পাসদের যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশান কবে আসতে পারে এবং এই নোটিফিকেশানের প্রধান বাধাসমূহগুলো নিয়ে আমরা আজকে সংক্ষেপে আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে 11,765 রিক্রুটমেন্ট নিয়ে আমরা আলোচনা করি। আমরা সকলে জানি 11,765 রিক্রুটমেন্টের প্রধান বাধা হচ্ছে 20-22 কেস। 20-22-এর যে কেসটা সেটা সুপ্রিম কোর্টে স্টে হয়ে থাকার জন্য আমরা কিন্তু প্যানেল পাচ্ছি না। তাহলে এই স্টেটা কবে উঠতে পারে? আমরা জানি নেক্সট শুনানির ডেট হচ্ছে 12 জানুয়ারি। তো 12 জানুয়ারি আমি গত একটা ভিডিও করে বলেছিলাম 12 জানুয়ারি কিন্তু শুনানি না হতেও পারে। তো সেই টাইমে মনে হচ্ছিল না হতে পারে, কারণ সেই টাইমে 20-22-এর পক্ষ থেকে একটা আই ফাইল করার সিদ্ধান্ত নিয়েছিল যাতে 12 জানুয়ারি কেসটা না ওঠে, অর্থাৎ না শুনানি হয়। কিন্তু ঠিক তারাই আজকের দিনে দাঁড়িয়ে তারাও চিন্তা করছে যে 12 জানুয়ারি যেন শুনানিটা হয় এবং তারা কিন্তু 12 জানুয়ারি শুনানি করানোর জন্য একটা বড় লয়ারের সঙ্গে কথা বলছে, অর্থাৎ বড় লয়ার দাঁড় করাচ্ছে। অবশ্যই প্রতিপক্ষরা একটা বড় লয়ার দাঁড় করাবে, তো একটা কিন্তু শুনানি হওয়ার সম্ভাবনা 12 জানুয়ারি আছে, যদি না কোনোভাবে বিচারপতি জাস্টিস হিমা কোহলি ম্যাম উপস্থিত না থাকে, তবেই না হওয়ার সম্ভাবনা আছে। থাকলে অবশ্যই হচ্ছে। এখন যদি শুনানিটা হয় তাহলে স্টে কি 12 তারিখে উঠতে পারে? হ্যাঁ, স্টে আমি যদি বলি যে শুনানিটা 10 মিনিট যদিও হয়, তবুও বলবো অবশ্যই কিন্তু স্টেটা উঠে যাবে, কারণ এই কেসটা এতটাও গুরুত্বপূর্ণ কেস না। এটা ডিএলএড ভার্সেস বিএড কেস না, এনআইএস ডিএলএড কেস না যে দীর্ঘদিন যাবে। এটা কিন্তু খুব সাধারণ একটা কেস এবং কেসটা কিন্তু যদিও জাজমেন্ট না আসুক, কিন্তু শুনানিটা হলে অবশ্যই স্টেটা উঠে যাবে। এখন স্টে উঠে গেলে প্যানেল কবে আসতে পারে? স্টে উঠে গেলে কিন্তু প্যানেল আসতে খুব বেশি দেরি হবে না, কারণ অনেকেই বলছো যে ডিএলএড ভার্সেস বিএডের যে ক্লারিফিকেশান মামলা, এনআইএস ডিএলএডের ইত্যাদি সব আছে, এগুলোর জন্য হয়তো দেরি হতে পারে। না, এগুলোর জন্য কোনো দেরি হবে না, কারণ জানি এই কেসগুলোর কোনো রকম স্টে নেই। যে কেসে স্টে থাকে সেই স্টে থাকলেই তবেই প্যানেল বের করতে পারে না। আমরা জানি 20-22 স্টে আছে বলে প্যানেল বের করতে পারছে না, কিন্তু এই কেসগুলো থেকে কোনো রকম প্যানেলের ওপরে স্টে দেয়নি যে প্যানেল বের করতে পারবে না, অতএব কিন্তু এরা বের করে দেবে। আর তাছাড়া 11,765 রিক্রুটমেন্টে বিএড বাদ চলে গিয়েছে, এটা হচ্ছে বাস্তব সত্য কথা। এবার কি আমি বলি, ডিএলএড ভার্সেস বিএডের ক্লারিফিকেশান জাজমেন্ট যদি চলে আসে, তখন যদি বলে যে বিএড বাদ, এই ডিএলএড এই বিএড উভয়ই চান্স পাবে এই রিক্রুটমেন্টের জন্য, তখন তারা কিন্তু বিএড দেন ইনক্লুড করবে। কিন্তু যখন অলরেডি সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়ে দিয়েছে বিএড বাদ, তো সেই জাজমেন্ট ধরেই কিন্তু 11,765 রিক্রুটমেন্টকে বিএডকে বাদ দিয়েই কিন্তু প্যানেল প্রকাশ করবে। এটা হচ্ছে সত্য কথা। তো প্যানেল প্রকাশ যদি হয়ে যায় সেক্ষেত্রে তো 11,765 রিক্রুটমেন্ট প্রায় শেষের দিকে চলে আসছে। এবার কাউন্সিলিং থাকবে, তার পরবর্তীতে থাকবে কি স্কুলে নিয়োগ। তো এই কয়েকটা হচ্ছে ফর্মালিটি মেনটেন্সের পরে স্কুলে নিয়োগ হয়ে যাচ্ছে। তো তারপরে কিন্তু এই প্রক্রিয়া চলতে চলতে যদি 15 তারিখেও প্যানেলটা বেরোয়, তো সেইখান থেকে আরও 1 মাস ধরো, তার মানে ফেব্রুয়ারির 15 তারিখ পর্যন্ত কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লেগে যাবে। তার মানে ফেব্রুয়ারির 15 তারিখ পর্যন্ত কিন্তু কোনোভাবেই 22-এর নোটিফিকেশান আসছে না। তাহলে 22-এর নোটিফিকেশান কিন্তু আসতে ফেব্রুয়ারির শেষের দিকে আসবে। এটা হচ্ছে সব থেকে তাড়াতাড়ি আসলে, মানে যদি সব থেকে তাড়াতাড়ি 22 নোটিফিকেশান নিয়ে আসতে পারে এটা। এবার এখানে একটা কোশ্চেন চলে আসছে, 22 এবং 23-এর নোটিফিকেশান কি একসঙ্গে আসবে? দেখো, পর্ষদের ওপরে ডিপেন্ড করছে সম্পূর্ণ বিষয়টা। পর্ষদ যদি 23-এর রেজাল্ট পাবলিশ করে দেয় তো অবশ্যই একসঙ্গে হবে। পর্ষদ যদি 23-এর রেজাল্ট পাবলিশ না করে তাহলে আলাদা হবে। এখন সম্পূর্ণ বিষয়টা নির্ভর করছে পর্ষদের ওপর। এখানে একজন কমেন্ট করেছিল আমাকে ভিডিওতে যে 23 অবশ্যই আগামী রিক্রুটমেন্টে, অর্থাৎ 23 স্টেট অবশ্যই আগামী রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে। দেখো, আমি তর্কে যাচ্ছি না, তবে একটা কথা বলি, যদি 23-এর রেজাল্ট পাবলিশের একদিন আগে নোটিফিকেশান দিয়ে দেয় সেক্ষেত্রে আর 23 কোনোভাবেই কিন্তু আগামী রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু রেজাল্ট পাবলিশের একদিন পরে নোটিফিকেশান দিলে অবশ্যই পারবে, এটাও কিন্তু বলে দিলাম। অনেকেই বলছো যে নোটিফিকেশান দেবে এবং রিক্রুটমেন্টের যে ফর্ম ফিল আপ চলবে 1 মাস চলবে, তার মধ্যে রেজাল্ট পাবলিশ হয়ে যাবে, দিয়ে হচ্ছে 23 স্টেট পাসটাও ইনক্লুড হয়ে যাবে। ওটা হয় না, কারণ নোটিফিকেশানের আগের দিন রেজাল্ট পাবলিশ হতে হবে, এটা রুলস। এবার রুলসের বাইরে কিছু হলে সেটা আলাদা বিষয় হতে পারে, তাছাড়া কিন্তু হবে না। তো এইগুলো বিষয়। আর একটা মানে আমার ভিউয়ার্স, অবশ্যই তাকে কমেন্ট করার জন্য ধন্যবাদ, তিনি বলছেন যে 22-এর নোটিফিকেশান আনা অতটাও সহজ না, কারণ হচ্ছে
এখনও পর্যন্ত বিএডদের আলাদাভাবে বাদ দেওয়ার কোনো নোটিফিকেশান দেয়নি, এনআরএস ডিএলএড বাদ দেওয়ার নোটিফিকেশান দেয়নি। তো এইগুলো দিতে অনেক টাইম লাগবে, তো সেক্ষেত্রে নোটিফিকেশান আসতে অনেক দেরি হবে। দেখো আমি বলি এগুলো কিন্তু ঠিক কথা না। কেন বলি, বিএড বাদ চলে গিয়েছে, এটা হচ্ছে সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী। এনআরএস ডিএলএড বাদ চলে গিয়েছে, এটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী। এখন আগামী দিনে যখন রিক্রুটমেন্ট নোটিফিকেশান আসবে, তো তখন একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া থাকবে, যে প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ওই নোটিফিকেশানে দেওয়া থাকবে, রিক্রুটমেন্ট নোটিফিকেশানে। সেখানে অবশ্যই কিন্তু বিএড উল্লেখ থাকবে না, এনআরএস ডিএলএড উল্লেখ থাকবে না। সেখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এটাই উল্লেখ থাকবে যে 2 ইয়ার ডিএলএড ইন এলিমেন্টারি এডুকেশান, ঠিক আছে, অর্থাৎ ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান। তো 2 বছরের ডিএলএড থাকতে হবে এবং টেট পাস হতে হবে ক্যান্ডিডেটকে, এবং এইচএসে অর্থাৎ উচ্চ মাধ্যমিকে 50%, যদি ক্যাটাগরি হও সেক্ষেত্রে 45% কিন্তু থাকতে হবে। এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যার যার ম্যাচ করবে তারাই কিন্তু রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে। এখানে নোটিফিকেশান দিয়ে বিএডকে বাদ দিতে হবে, এনআরএস ডিএলএডকে বাদ দিতে হবে, এটা তো আমার মনে হয় না। এবার হ্যাঁ, তুমি বলতেই পারো যেহেতু বিএড টেট দিয়েছিল, এনআরএস ডিএলএড টেট দিয়েছিল, হ্যাঁ পর্ষদ একটা নোটিফিকেশান করে দিল যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী বিএডরা অ্যাপ্লিকেশন করতে পারছে না, এনআরএস ডিএলএডরা অ্যাপ্লিকেশন করতে পারছে না, সিম্পল ব্যাপার, এটা তো কোনো বড় ব্যাপার না। তো সেই জন্য যে নিয়োগ প্রক্রিয়া বা নোটিফিকেশান আসতে অনেক দেরি হবে এরকম কিছু না কিন্তু। তো যাই হোক, অনেক ভিডিওটা বড় হয়ে গেল, তো এখানেই ভিডিওটা কমপ্লিট করছি। তোমরা অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। থ্যাংক